সারা বাসা থমথমে পরিবেশ। আজ ৩ দিন হয়ে গেল শ্রাবণের কোনো খোঁজ নেই। শাহনাজ বেগম ছেলের চিন্তায় কাতর হয়ে উঠেছেন। মেঘলা নিজেকে অপরাধের কাঠগড়ায় দাঁড়িয়ে নিজের শাস্তি নিজেই চেয়ে নেবে এমন মনোভাব নিয়ে বসে আছে। শাহনাজ বেগমের মাথার কাছে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর চোখের পানি গড়িয়ে পড়ার আগেই আঁচল দিয়ে মুছে নিচ্ছে বারবার। রাইসুল আহমেদের আত্মীয় স্বজন, শ্রাবণের বন্ধু বান্ধব সবার কাছে খোঁজ নেওয়া শেষ, কোথাও নেই। রাইসুল আহমেদ অনেক চিন্তায় পড়ে গেলেন। এই সামান্য ব্যাপার নিয়ে বাসা থেকে বেরিয়ে যাবে ভাবতেও পারছে না। শ্রাবণের বরাবরই রাগ সম্বন্ধে জানে, তবে আজকের বিষয় নিয়ে অনেক ভাবাচ্ছে। ইতিমধ্যে রাইসুল আহমেদের ফোন বেজে ওঠে। চিন্তিত মস্তিষ্ক নিয়ে তড়িঘড়ি করে ফোনটা কানে ধরে। হ্যালো, কে? আঙ্কেল, আমি রামিম। ও, খবর পেলে শ্রাবণের? না আঙ্কেল, তবে গত 2 দিন আগে রাফির বাসায় আসছিল, আবার চলে গেছে। এ কথা শুনে রাইসুল আহমেদ ফোনটা কান থেকে নামিয়ে সোফায় গিয়ে বসে। কিছুক্ষণ পর কলিং বেল বেজে ওঠে। রাইসুল আহমেদ তাড়াতাড়ি গিয়ে দরজা খুলে দেয়। আঙ্কেল, কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। মনে হয় দুঃসময়ে এসে পড়েছি। না, ভিতরে আসো। ভিতরে এসে আরিফ আর রাইসুল আহমেদ সোফায় গিয়ে বসে। ফুপি কোথায়? তোমার ফুপির শরীরটা একটু খারাপ, তাই শুয়ে আছে। শ্রাবণ ভাই কোথায়? কি বলবো বাবা, তুমি তো জানো তোমার ফুফির একটু খিটখিটে মেজাজ। শ্রাবণকে রেগে অনেক কিছু বলেছে, তাই বাসা থেকে বেরিয়ে গেছে। 3 দিন হলো, এখনো বাসায় আসছে না। সব জায়গায় খোঁজ করছি, কোথাও নেই। কোথায় যেতে পারে তাহলে? জানি না বাবা, তুমি ফ্রেশ হয়ে নাও। বলে রাইসুল আহমেদ রুমে চলে যায়। আরিফ গেস্ট রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। বৌমা? হ্যাঁ বাবা। 2 কাপ চা বানাতে পারবে? হ্যাঁ বাবা, আমি এক্ষুনি বানিয়ে নিয়ে আসছি। বলেই মেঘলা কিচেন রুমে চলে যায়। কিছুক্ষণ পর তানিয়া রান্নাঘরে যায়। ভাবি, কি করো? চা করি, তুমি এখানে? নুডলস রান্না করব। তুমি যাও, আমি রান্না করে দিব। ভাবি, আমি তোমাকে হেল্প করি। মেঘলা মুচকি হাসে। তানিয়া মেঘলাকে এটা সেটা এগিয়ে দেয়। আরিফ ফ্রেশ হয়ে এসে সোফায় বসে। তানিয়াকে ডাক দেয়। জি ভাইয়া, আমার জন্য একটু চা করে দিবি? ভাইয়া, একটু অপেক্ষা করো। মেঘলা চায়ের কাপে চা ঢেলে নিয়ে তানিয়াকে বলে, তানিয়া, আমি চাটা দিয়ে এসে তোমার নুডলস রান্না করে দিব, কেমন? তানিয়া মাথা নেড়ে হ্যাঁ সম্মতি জানায়। মেঘলা মাথায় ঘুমটা টেনে আরিফের সামনে যায়। আরিফ ফোন টিপছে। ভাইয়া, আপনার চা। আরিফ মেঘলার দিকে তাকায়। আরিফের চোখের দৃষ্টি মেঘলার গা বেয়ে নামতে থাকে। কি ভয়ঙ্কর ব্যাপার! মেঘলার ডাকে আরিফের ধ্যান ভাঙে। ভাইয়া, আপনার চা। আরিফ মেঘলার হাত থেকে চাটা নেয়। রাইসুল আহমেদ সোফায় এসে বসলে মেঘলা চা দিয়ে তাড়াতাড়ি রান্নাঘরে চলে আসে। এতক্ষণ মনে হয় দম বন্ধ হয়ে আসছিল। ভাবি, আমি রান্না করে ফেলেছি। উত্তরে মেঘলা মুচকি হাসে। তানিয়া নুডলস প্লেটে নিয়ে রুমে চলে যায়। রাইসুল আহমেদ চায়ে চুমুক দিতে দিতে বলে, তোমার বাবা মা কেমন আছে? জি আঙ্কেল, ভালো। পড়াশোনা তো শেষ করেছো, এবার কি ভাবলে? আঙ্কেল, আমার FMGC শেয়ার হোল্ডার পোস্টে জব হয়েছে। আগামীকাল থেকে অফিসে জয়েন করতে হবে। আমার ছেলেটাকে বলছিলাম অফিসে বসতে, কিন্তু না, সারাদিন আড্ডা হই হুল্লোড় করে কাটাবে। আমি একা আর কত দিক সামলাবো। বাসা নিছো? আঙ্কেল, এখনো বাসা ঠিক করিনি। যতদিন না বাসা নিচ্ছ, আমার বাসা থেকে অফিস করো। জি আঙ্কেল। রাইসুল আহমেদ উঠে রুমে চলে যায়। মেঘলা রুমে যেতে লাগে আরিফ ডাক দেয়, এই যে ভাবি, আসুন না, একটু গল্প করি। ভাইয়া, আমি খুব ক্লান্ত, ফ্রেশ হতে হবে। বলেই মেঘলা রুমে চলে যায় আর মনে মনে বলতে থাকে, বেটা খচ্চর, ওর সাথে আমার গল্প করতে হবে। মেঘলা ফ্রেশ হয়ে এসে খাটের সাথে হেলান দিয়ে শুয়ে শ্রাবণকে ফোন দেওয়ার ট্রাই করে। প্রথমবার সংযোগ না হলেও দ্বিতীয়বার সংযোগ হয়। মেঘলার মনের ভিতর অস্থিরতা কাজ করে। ওপাশ থেকে বলে, হ্যালো, কে বলছেন? আমি মেঘ। কোন মেঘ? আপনি কে? আমি তন্ময়। এটা শ্রাবণের নাম্বার না? হ্যাঁ, হ্যালো হ্যালো বলতে বলতে ফোনের লাইন কেটে যায়। মেঘলা আবার ফোন দেওয়ার চেষ্টা করে, কিন্তু সুইচ অফ বলে। মেঘলা ফোনটা রেখে কান্না করতে করতে বলে, কেন এমন করছো শ্রাবণ? ভুলের শাস্তি তুমি এইভাবে দিবে? আমি আগে বুঝতে পারিনি। প্লিজ ফিরে এসো, তোমাকে ছাড়া আমি ভালো নেই শ্রাবণ। দেখতে দেখতে 6টা মাস কেটে যায়। বাসার সকলের শোকাতুর অবস্থা। আগের মতো নেই উল্লাসধ্বনি। মনে হয় বাসায় কেউ অন্তর্ধান করেছে। এই 6 মাসের মধ্যে আরিফ মেঘলাকে নানান অ্যাঙ্গেলে দেখেছে। বাসার সবাই বুঝতে না পারলেও মেঘলার বিষয়টা অজানা নয়।
নিজেকে অনেক সেফলি ভাবে রেখেছে আরিফের কাছ থেকে। কিন্তু সামনে কি হবে মেঘলার তা জানা নেই। রাইসুল আহমেদ অনেকবার বলেছে তোমার বাবার বাসায় রেখে আসি চলো, শ্রাবণ ফিরলে এসো। কিন্তু মেঘলার এক কথা, শ্রাবণ যতদিন বাসায় ফিরবে না ততদিন এখানেই থাকবে। সবার মানসিক বিষণ্ণতা দূর করার জন্য রাইসুল আহমেদ সবাইকে নিয়ে বের হয়। উদ্দেশ্য হাতির ঝিল। ঘোরাঘুরি শেষ হলে একটা রেস্টুরেন্টে বসে। মেঘলার মন বরাবরই খারাপ, ঘোরাঘুরির প্রতি কোনো মনোযোগ নেই। বলতে গেলে সবারই একই অবস্থা। ওয়েটার এসে খাবার সার্ভ করে দেয়, সবাই খাওয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু মেঘলা বারবার সেই ওয়েটারের দিকে আর চোখে তাকিয়ে থাকে। ওয়েটার খাবার সার্ভ করে চলে যেতে লাগে। মেঘলা ডাক দিবে কিন্তু কি ভেবে আবার থেমে যায়। খাবার শেষে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায় সবাই। মেঘলা যেতে যেতে এদিক ওদিক ওয়েটার লোকটিকে খুঁজতে থাকে। কেন যেন মনে হলো ওটা শ্রাবণ, কিন্তু কোথাও দেখতে পায় না। রাইসুল আহমেদ বলে, তোমরা গাড়িতে বসো, আমার ফোনটা মনে হয় রেখে আসছি। বলে রাইসুল আহমেদ আবার ভিতরে আসতে লেগে কারোর সাথে ধাক্কা খায়। সরি সরি আঙ্কেল, আপনি ঠিক আছেন তো? হুম। আঙ্কেল আপনি এখানে? এই তো পরিবারকে নিয়ে ঘুরতে এসেছিলাম। তুমি এখানে কেন? আঙ্কেল আমি তো কাজ করি এই রেস্টুরেন্টে। ও। রাফি চলে যেতে নেয়। রাইসুল আহমেদ ডাক দেয়, রাফি ওখানেই দাঁড়িয়ে পড়ে। বাবা শ্রাবণের কোনো খোঁজ জানো তুমি? রাফি নীরব। কি হলো, চুপ করে আছো কেন? শ্রাবণের জন্য পরিবারের সকলে অনেক ডিপ্রেশনে আছি। জেনে থাকলে বলো বাবা। আসলে আঙ্কেল, কালকে শ্রাবণ আমাদের বাসায় এসেছে। এখন কোথায়? আমাদের বাসাতেই আছে, তবে ঘন্টাখানেক আগে এখানেই ছিল। রাইসুল আহমেদ অভিমানী কণ্ঠে বলে, শ্রাবণকে বলো তোমার মা খুব অসুস্থ, একবার যেন দেখে আসে। জি আঙ্কেল। রাইসুল আহমেদ ফোনটা নিয়ে চলে আসে গাড়ির কাছে। শাহনাজ বেগম বলে, এত সময় লাগে আসতে? রাফির সাথে দেখা হয়েছিল তাই কথা বললাম। আমার ছেলের খোঁজ পেলে? রাফির বাসায় আছে। আমার ছেলেকে নিয়ে আসো। একাই আসবে? ড্রাইভার চলো। কলিং বেল বাজতে আরিফ দরজা খুলে দেয়। সবাই রুমে চলে যায়। সন্ধ্যা 7টা, সবাই ড্রয়িং রুমে বসে আছে। কলিং বেল বাজতেই শাহনাজ বেগম দরজা খুলে দেয়। শ্রাবণকে দেখে বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। শ্রাবণ গিয়ে শাহনাজ বেগমকে জড়িয়ে ধরে। আম্মু কেমন আছো? শাহনাজ বেগম কান্না করে দেয়। শ্রাবণ চোখের পানি মুছে দিয়ে বলে, আম্মু কান্না করছো কেন? তুই কেন চলে গেছিলি বাবা? এত অভিমান আমার উপর? এতগুলো মাস এই মাকে ছাড়া থাকতে পারলি? শ্রাবণ নীরব। মেঘলা শ্রাবণের দিকে ছলছল চোখে তাকিয়ে আছে। শ্রাবণও তাকায়। আরিফ বলে ওঠে, শ্রাবণ ভাই, এতদিন কেউ রাগ করে বাসার বাইরে থাকে, পরিবারের কথা ভাবতে হবে না? আরিফ ভাইয়া তুমি কখন এসেছো? আরিফ হাসতে হাসতে বলে, এই তো তুমি হারিয়ে যাওয়ার 3 দিন পর থেকে এখানে আছি। আব্বু কেমন আছো? রাইসুল আহমেদ অভিমানী কণ্ঠে বলে, ভালো থাকে কি করে বাবা? এভাবে কাউকে কিছু না বলে হুট করে বাসা থেকে বেরিয়ে যাবি, সামান্য ব্যাপার নিয়ে আমরা ভাবতে পারিনি। সরি আব্বু। বাবা তুই ফ্রেশ হয়ে নে। হ্যাঁ আম্মু। বলে শ্রাবণ রুমে চলে যায়। কিছুক্ষণ পর মেঘলাও যায়। শ্রাবণ ফ্রেশ হয়ে এসে বেলকনিতে দাঁড়িয়ে আনমনে বাইরের দৃশ্যটা দেখছে। মেঘলা আস্তে আস্তে গিয়ে শ্রাবণের পাশে দাঁড়ায়। এখনো কি অভিমান করে আছো? কার উপর অভিমান করব? প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা কেন চাচ্ছ? তুমি তো কোনো ভুল করোনি। মেঘলা নীরব। কিছুক্ষণ চুপ থেকে মেঘলা শ্রাবণকে পিছন থেকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। শ্রাবণ মেঘলার হাত ছাড়িয়ে মেঘলার দিকে ঘুরে দাঁড়ায়। দুজন দুজনের দিকে তাকায়। মেঘলার সমস্ত আবেগ যেন গলায় এসে আটকে পড়ে। মুখে কিছু বলতে পারছে না, শুধু চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। মেঘলা ফুপিয়ে কেঁদে শ্রাবণের বুকে ঝাঁপিয়ে পড়ে। এই কান্না করছো কেন? কেন এতটা কষ্ট দিলে? তুমিও তো কম দাওনি। সরি, আর কখনো কষ্ট দিব না। মেঘলা কিছুক্ষণ নীরব থেকে শ্রাবণের শার্টের বোতাম খুলতে থাকে। এই মেঘ, কি করছো? শার্টের বোতাম কেন খুলছো? তোমার খালি বুকে মাথা রেখে তোমার হার্টবিট শুনতে চাই। ব্যাপার কি? আমার ধানি লঙ্কা বউ দেখি বেশ রোমান্টিক মুডে আছে। বলেই শ্রাবণের শার্ট খুলে ফ্লোরে ফেলে দিয়ে আবার আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে শ্রাবণের বুকে চুমু খায়। কিন্তু শ্রাবণের কোনো রেসপন্স নেই। তাই মেঘলা বলে উঠে, এই তুমি আমার থেকে দূরে থেকে কি আমার প্রতি তোমার ফিলিংস কমে গেছে? কোনো রেসপন্স করছো না? শোনাবো, এখন রেসপন্স করলে অনেক কিছু ঘটে যেতে পারে। ঘটলে ঘটুক, সমস্যা কি? সমস্যা তো আছেই। সারা রাত পড়ে আছে, তখন রোমান্স করা যাবে। কিন্তু এখন কি? শ্রাবণ সাথে সাথে মেঘলার মুখ তুলে শ্রাবণের ঠোঁট মেঘলার ঠোঁটে লাগিয়ে দেয়।
কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে শ্রাবণ জোরে শ্বাস নিতে নিতে বলে, কিন্তু এখন মিষ্টিটা তো খাওয়াই যায়, তাই না? মেঘলা শ্রাবণের বুকে কিল ঘুষি দিয়ে শ্রাবণের বুকে মুখ লুকিয়ে বলে, আসলে তুই মানুষ হবি না। সবকিছু এত কুইকলি করিস, সব মাথার উপর দিয়ে যায়। এখন থেকে সবকিছু ধীরেই করবো, শোনাবো, তাহলে অঙ্গের উপর দিয়ে যাবে। সাথে সাথে মেঘলা শ্রাবণের বুকে কামড় বসিয়ে দেয়। আউচ! এই তুমি এমন রাক্ষসী কেন? কি বললে আমি রাক্ষসী? তাহলে আবার দিব। এই প্লিজ না, মরে যাব তাহলে। এর আগে চোয়ালে দিছো, এখনো চিহ্ন রয়ে গেছে। ওকে দিব না, তাহলে ঝটপট আমাকে কোলে নিয়ে রুমে চলো। জি ম্যাডাম। বলেই মেঘলাকে কোলে নিয়ে রুমে আসে। এই তুমি অনেক ভারী হয়ে গেছো। বলতে না বলতে শ্রাবণের ঘাড়ে কামড় বসিয়ে দেয় আস্তে করে। এই তুমি কি আজ আমাকে শুধু কামড়াবেই? এতদিন পর বরটা আসলো, আদর করবে, তা না শুধু কামড়িয়ে যাচ্ছ? মেঘলা বলে ওঠে, আদরও করবো, কামড়ও দিব, অনেক অনেক কামড়াবো, তোমার সমস্ত শরীর ছিন্ন বানিয়ে দিব আজ। তাই নাকি? আমি যখন শুরু করব তখন নিজেকে ঠিক রাখতে পারবে তো? কেন পারবো না, দিয়েই দেখো না একবার। না থাক, এখন নামো। বলে মেঘলাকে খাটে নামা দিতে যাবে, মেঘলা শ্রাবণের গলা আরো শক্ত করে জড়িয়ে ধরে থাকে। কি হলো, নামো। নামবো না, এভাবেই থাকবো আমি। মেঘ পাগলামি করে না, কেউ এসে পড়বে। কে আসবে এখন? ওই দেখো আম্মু। বলে মেঘলা হাতের বাঁধন ঢিলা করলে খাটের উপর ধপ করে ফেলে দিয়ে আলমারির কাছে চলে আসে শ্রাবণ। মেঘলা দাঁত কিটমিট করে বলতে থাকে, তোকে তো আমি পরে দেখে নিব। আল্লাহ গো, আমার কোমরটা গেছে মনে হয়। শ্রাবণ হাসতে হাসতে শার্ট পরতে পরতে বেরিয়ে যায় রুম থেকে। আরিফ সোফায় বসে আছে, শ্রাবণ গিয়ে পাশে বসে। ব্রো, এতদিন কই লুকিয়েছিলে? শ্রাবণ মুচকে এসে বলে, চট্টগ্রাম ছিলাম। ওখানে কার বাসায়? আমার জানা মতে তো আমাদের কোনো আত্মীয় নাই ওখানে। ফ্রেন্ডের বাসায় ছিলাম। কিছুদিন ফ্রেন্ডের বাসায় থাকার পর ছোটোখাটো কাজ ম্যানেজ করে ছোট্ট একটা রুম নিয়ে থাকতাম। ও, তা ভাইয়া বিয়ে করেছো কবে? বাসা থেকে ঠিক করেছে সামনের সপ্তাহে। তোর শ্রেয়া আপুকে বিয়ে করছো? আরিফ মুচকি এসে বলে, শ্রেয়া শ্রাবণের খালাতো বোন আর আরিফের ফুফাতো বোন। আরিফ শ্রেয়ার 5-6 বছরের রিলেশনশিপ। আমাদের সমাজে আরিফের মতো হাজারো ব্যক্তি আছে যাদের স্ত্রী, পুত্র, কন্যা অথবা গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও অন্য মেয়েদের কুনজরে দেখবে, এটা তাদের জন্মগত স্বভাব। শ্রাবণ উঠে রুমে চলে যায়। মেঘলা মুখ ফুলিয়ে খাটে বসে আছে।